না বলুন। আচ্ছা, আপনি আমাকে অনেক জ্ঞান দিলেন, আপনি আমাকে গণতন্ত্রের বুলি শিখালেন, গণতন্ত্র শিখালেন, এবং আবার চিৎকার দিচ্ছেন দেশে গণতন্ত্র নাই। এতক্ষণ তো আপনি আমাকে অনেক লেকচার দিলেন, আমি অনেক কিছু শিখলাম। যদি গণতন্ত্র না থাকতো আপনি এখানে বসে এই লেকচার দিতে পারতেন। এইটুকুই টক শো, এইটুকুই, কোনো মিছিল আন্দোলন মিটিং কোনো কিছু নাই। দিনের পর দিন দিচ্ছেন যে মানুষ পুড়িয়ে, ওই যে আপনাদেরকে তো আপনাদের হাতে গণতন্ত্র তুলে দেওয়া মানে মানুষ পুড়িয়ে মারা, সেটা বাংলাদেশের মানুষ বুঝেছে ভালো করে। এখন শুনেন, আপনি যে একজন সচেতন নাগরিক, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, আপনি যে জামাতের সম্পর্কে জামাত প্রীতি দেখালেন, আমি খুবই হতাশ হলাম এটা দেখে। আপনি বললেন যে বিএনপি জামাতকে ছাড়বে কিনা না ছাড়বে সেটা বিএনপির ব্যাপার। তাহলে বোঝা গেল এই প্রজন্মের একজন মানুষ হয়েও আপনিও দেখাতে জামাত প্রীতিতে আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। এটা আমার কাছে খুব খারাপ লাগলো, এবং আমিও এই প্রজন্মের একজন মানুষ হিসাবে এটা নিয়ে আমি লজ্জাবোধ করলাম। এক। দ্বিতীয়ত কথা হলো, আপনি বলেছেন হিজবুল বাহারের কথা, এবং এই হিজবুল বাহার নাকি মনোবিকাশে সাহায্য করেছে। আমি বেশি না, আমি শুধু একজনের নাম বলবো, অভি, গোলাম ফারুক অভি। তার কিরকম মনোবিকাশ আপনারা সাধন করেছেন হিজবুল বাহারের? আপনি তাহলে অভিকে রাজনীতিতে ডাকলো কে? হিজবুল বাহারের নামে তার হাতে রাজনীতি তুলে দিল কে? অস্ত্র তুলে দিল কে? সন্ত্রাস তুলে দিল কে? সেই গডফাদার ছিলেন জিয়াউর রহমান। এরশাদের দলে যোগ দিয়েছে সেটা তো পরে, কিন্তু সুতিকাগার ছিল কি? সূচনা হয়েছে কোত্থেকে? অবশ্যই ছাত্রলীগ। কিভাবে? জিয়াউর রহমান কি জিয়াউর রহমানের আপনার সময় কিন্তু আমি ডিস্টার্ব করি নাই, প্লিজ। না, আপনি ডিস্টার্ব করবেন না প্লিজ। আপনার সময় আমি কিছু বলি নাই। জিয়াউর রহমানের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্রদল, অবিকৃত ছাত্রদল। আপনি ছাত্রলীগের নাম এখানে আনছেন কেন বুঝতে পারছি না। আপনারা যদি ওই বিএনপির একই অভ্যাস যুক্তিতে যদি না টিকতে পারে তখন ঝগড়া করে, বুঝছেন? ঝগড়া করবেন না, যুক্তির মাধ্যমে কথা বলেন। এক। দুই নম্বর কথা, বিডিআর হত্যার কথা আপনি বলেছেন। বিডিআর হত্যাকাণ্ডের আগে পরে 3 দিন আপনাদের নেত্রী কোথায় ছিলেন গা ঢাকা দিয়ে? সেই প্রশ্নের উত্তর আপনারা কিন্তু আজও দেননি, এবং জাতি সেটা জানতে চায়। আরেকটি কথা, আপনি রশিদের খুনি রশিদের কথা বলেন। খুনি রশিদ বলেছে, তার স্ত্রীও বলেছে, স্বীকার করেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ব্যাপারে জিয়াউর রহমান জড়িত ছিল, তিনি জানতেন, এবং তিনি বলেছেন যে তোমরা জুনিয়র অফিসাররা যা পারো করে ফেলাও এবং তাড়াতাড়ি করে ফেলো, এটা বলা হয়েছে। এই জন্য বলেছে যে উনি ক্ষমতার ভাগিদার হবে, বেনিফিশিয়ারি হবে, এবং আলটিমেটলি উনি বেনিফিশিয়ারি হয়েছে। তারপরে কথা হলো যে আজকে ওনারা বলেন যে ইয়ের কথা, আন্দোলনের কথা, বিএনপির এই যে ইসি, নতুন ইসি গঠন করা হয়েছে, যেই লোকটাকে সিএসি হিসেবে নির্বাচিত করা হলো সেই লোকটা এখনো শপথই নিল না। ওনারা একজন বলেন যে এই সিএসি কে পদত্যাগ করতে হবে, এই সিএসি কে সরে যেতে হবে। তারপরে ওনারা আবার বলেন যে এই সিএসি নাকি আওয়ামী লীগার। আমি অবাক হয়ে যাই যে বিএনপির মতো একটা সংগঠন, বিশেষ করে ব্যারিস্টার সারোয়ার সাহেব এখানেও যে সেই চর্বিত চর্বণগুলা বলে, ওনার আপনার থেকে কিন্তু জাতীয় এগুলো আশা করে না, কারণ আপনি এই প্রজন্মের। আমরা যেটা জেনেছি, তবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে এগুলা কিছুই নেই। বিএনপি নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করবে, কারণ জনপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশ অনুযায়ী পরপর যদি 2টি সংসদ নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করে তার নিবন্ধন বাতিল হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু সেই কারণে না, আমরা আসলেই চাই, আন্তরিকভাবে চাই বিএনপি নির্বাচনে আসুক, কারণ নির্বাচনে আসলে সবগুলো দল যদি নির্বাচনে অংশ নেয় এটি হবে একটি ইনক্লুসিভ নির্বাচন, এবং সেই নির্বাচনে সবাই অংশ নেবে, যে জিতবে সেই সরকার গঠন করবে। এখানে মিডিয়ার যুগ এত বেশি ব্যাপক, এবং দেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ, সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের এই সরকার সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে বা বিদেশি যারা আছে তাদের কাছে অত্যন্ত এটা প্রশংসিত হয়েছে। তা আমরা যেটা শুভ সূচনা করেছি সেখান থেকে তো আমাদের পিছু হটার উপায় নেই। আমরা কেন নিরপেক্ষ নির্বাচন করব না? বিএনপি কিছুদিন আগে বলেছে যে কোনো সরকারের দরকার নেই, নিরপেক্ষ যেন একটা নির্বাচন দেন, আমরা তাতেই আমরা রাজি, এবং ওনারা নির্বাচনে আসতে চায়। তাহলে বোঝা গেল যে বিগত নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে এটা কিন্তু প্রকারান্তে তাদের স্বীকার হয়ে গেল। তবে এখানে একটা দুঃখের বিষয়, সেটা হলো যে নতুন যে ইলেকশন কমিশন গঠিত হয়েছে সেখানে আমি আবারও বলছি যে 128 জন থেকে 5 জন এসেছে। এখন সিইসির ব্যাপারে ওনারা যে অভিযোগগুলো দিচ্ছেন, আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে উনি দলীয়, উনি আনুগত্য, ওনাকে সরে যাওয়া উচিত। এখানে আমার পরিষ্কার কথা হলো এগুলা বিএনপি বলছে দুটো কারণ আমার বিশ্লেষণে। একটা হলো বিএনপি আত্মগ্লানিতে ভুগছে, কারণ এই সিইসি যিনি ছিলেন তিনি 73 ব্যাচের সরকারি কর্মকর্তা ছিলেন বিসিএস এর। ওনাকে কি করেছিলেন, বিএনপি ক্ষমতায় এসে ওনাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়েছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি মুক্তিযোদ্ধা। এটা আবার ওই যে জনতার মঞ্চের কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি কোনো জনতার মঞ্চে ছিলেন না, উনি নিজেই বলেছেন উনি তখন কুমিল্লার ডিসি ছিলেন। তো ওনারা তাকে সরিয়েছেন, এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব নিজেই বলেছেন যে আমাদের কথা হলো যে ওনাকে
ওনার আন্ডারে নির্বাচনটা সুষ্ঠু হবে না, এই জন্য যে যেহেতু আমরা ওনাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছি, তাই ওনার ক্ষোভ থাকতে পারে আমাদের উপর। এটা হলো বিএনপির ধারণা। এখন এই জুজুর হয়তো বিএনপির, কিন্তু সিইসি জনাব নুরুল হুদা কি বলেছেন যে আমি পেছনে তাকাতে চাই না, আমি যে মামলা করে যে আইনি যুদ্ধে জিতেছি সেটা তো আইনি লড়াই, এখানে আমি কারো প্রতি আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই, আমি সবাইয়ের সাথে মিলেমিশে কাজ করব, সবাইকে নিয়ে আমি নির্বাচন করতে চাই নিরপেক্ষভাবে, কোনো দল আমার কাছে ইম্পর্টেন্ট না, সবাই আমার কাছে সমান। এলো এক। আরেকটা হলো বিএনপি সিএসসি কে চাপে রাখতে চায়, এই কথাটা বলে যে এই তার বিরুদ্ধে আন্দোলন করবে, সে নিরপেক্ষ না, এটা বলে কিন্তু একটা চাপে একটা প্রেশার ক্রিয়েট করতে চায়। কিন্তু একটা কথা, একটা লোকের উপর যদি এভাবে প্রেশার দিয়ে লেখে, এখন সিএসসি একটা আন্তরিকভাবে উনি প্রস্তুত একটা নির্বাচন করার জন্য, আমরা ধরে নিলাম। আমি একটু শেষ করি, আন্তরিকভাবে নির্বাচন আমি শেষ করি একটা উদাহরণ দিয়ে। আন্তরিকভাবে আমরা যা দেখতে পাচ্ছি সিএসসি আগ্রহী যে আন্তরিকভাবে একটা নির্বাচন করবে সুষ্ঠু, কিন্তু বিএনপি যদি বারবার প্রেশার ক্রিয়েট করে সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা ছেদ পড়ে। যেমন চাপে রাখার ব্যাপারটা হলো কি, আমি আরেকটা গল্প বলি আমরা একটু শেষ করব, আমি আবার আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের একটু সময় ভাগাভাগি করতে হবে। আমি আমাদের 2 মিনিট আপনার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আমার প্রথম কথা হলো যে আমাদের সরকার অবশ্যই সংবিধান সমুন্নত রাখবে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর বিএনপি আগাগোড়াই বলে এসছে যে ওনারা যে কোনো একটা নির্বাচন হলে হোক ওনারা অংশগ্রহণ করতে চায়। তো 2019 সালে নির্বাচন হবে, সেটা সংবিধান মেনেই হবে। আর আরেকটি কথা বলেন, উনি পার্শ্ববর্তী দেশ থেকে এসে খবরদারি করেছে। আমরা তো জানি যে বিএনপি যখন একটা বক্তব্য দেয় যুদ্ধ অপরাধীদের রায় হলে পরে পাকিস্তান থেকেও সে একই সুরে সুর বাজানো হয়, সেটা আমরা জানি, সেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি অনেক অনেক হুমকি স্বরূপ, এবং এগুলো আমরা পছন্দ করি না। কিন্তু বিএনপি দেখা যায় সে পাকিস্তানের সুরেই কথা বলে। আর লাস্ট কথা দিয়ে আমি শেষ করি, যেটা আমি তখন বলতে চেয়েছিলাম, সেটা হলো যে একটা নির্বাচন কমিশন এখনো শপথ নেয়নি, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এসিড টেস্টের মতো আমরা আগামীতে বেশ কয়েকটি নির্বাচন আছে, উপনির্বাচন আছে, সংসদ নির্বাচন আছে গাইবান্ধাতে, সেগুলো আমরা অবজার্ভ করি। আপনারা এখন থেকে একেবারে এই করে ফেলছেন সেই করে ফেলছেন, আপনারা ওনাদেরকে কাজ করতে দেন, দেখেন ওনারা কিভাবে কাজ করে। তাই অহেতুক কোনো চাপ দিয়েন না। পরিশেষে আমি বলবো একটা গল্পের মতো ছোট, নাসিরউদ্দিন হোজ্জাকে আপনারা জানেন, উনি একবার করেছেন কি, ওনার মেয়েকে কুয়ায় পাঠিয়েছেন পানি আনতে মাটির কলসি দিয়ে। তখন মেয়েকে বললেন যে যাও পানি নিয়ে আসো কুয়া থেকে, যা পানি নিয়ে আস কুয়া থেকে, দেখিস আবার কলসি যেন না ভাঙে। তখন এটা বলেই করলেন কি, উনি মেয়েকে একটা চর কষায় দিলেন। তখন পাশে একজন ছিল, বললো যে কি ব্যাপার, মেয়েটা কোনো দোষ করেনি, আপনার থেকে চর দিলেন কেন? তখন হোজ্জা বললেন যে কলসি যদি ভেঙেই ফেলে তখন চর দিয়ে কি হবে, এজন্য আগে ভাগেই চরটা দিলাম। তা আমার কথা হলো বিএনপিও ঠিক তেমনি আমাদের যে নতুন সিএসসি এবং ইসির সাথে এরকম আচরণ শুরু করছে, অতএব দয়া করে কোনো স্নায়ুর চাপের মধ্যে রাখবেন না। আপনারা নিজেদেরকে গুছান, ঘর গুছান, নির্বাচনে আসেন, ইসিকে কাজ করতে দেন, দেখেন কি হয়। কারণ নারায়ণগঞ্জে নির্বাচনের আগেও অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু আপনাদের সেই মুখে ছাই দিয়ে ঠিকই গণতন্ত্রের বিজয় হয়েছে, ভবিষ্যৎও হবে ইনশাল্লাহ।